সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। বয়সের সাথে সাথে আমরা অনেকেই আসলে খুব সাধারণ ইনফরমেশন গুলো ভুলে যাওয়া শুরু করি। আবার অনেকেই অনেক অল্প বয়সেই কিন্তু নানা ধরনের কনফিউশন ইস্যু অথবা হয়তোবা আমি হাতে একটি জিনিস ছিল কোথায় রাখলাম, একটু আগে আমি কি করছিলাম বা আমি একটা কোনো কাজে যাচ্ছি এক রুম থেকে আরেক রুমে যেতে যেতে ভুলে যাচ্ছি যে আমি আসলে কিসের জন্য যাচ্ছিলাম। এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু আমরা অনেকেই কম বেশি এক্সপেরিয়েন্স করে থাকি। কিন্তু কেউ অনেক বেশি এক্সপেরিয়েন্স করে থাকি, কেউ হয়তোবা মাঝে, মাঝে। এই ধরনের সিচুয়েশন যারা আগে থেকে আমরা এক্সপেরিয়েন্স করছি, পরবর্তীতে কি বয়স বাড়ার সাথে, সাথে আসলে আমাদের ভুলে যাবার মতো সমস্যাগুলো হতে পারে? ভুলে যাবার মতো সমস্যাগুলো বয়স বাড়ার সাথে, সাথে কাদের বেশি হয়? কাদেরই বা বয়সের সাথে, সাথে খুব কঠিনভাবে আসলে স্মৃতিশক্তির সমস্যা হয়ে থাকে? আজকে আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ডিমেনশিয়া। ডিমেনশিয়া খুব একটি এরকম একটি সিচুয়েশন যেখানে অনেক সময় মানুষ নিজেই ভুলে যান যে তিনি কোথায় আছেন, এখন কত সাল, এমনকি অনেক সময় ব্যক্তি তার নিজের পরিচয়, আশেপাশের মানুষের পরিচয়, নাম এগুলো পর্যন্ত ভুলে যেতে পারেন। পরিবারের মানুষের আসলে এ সম্পর্কে সচেতনতা থাকলে এবং জানা থাকলে হয়তোবা আগে থেকে আমরা আমাদের পরিবারের মানুষটিকেও অনেকভাবে সাহায্য করতে পারি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, নিউরোলজি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মৃধার সাথে। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ হাফসা, ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 কে। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যারা আপনারা দেখছেন আজকের প্রোগ্রাম। আমি ডক্টর দেবাশিস মৃধা, আমি একজন স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ। আমি কাজ করছি মিশিগানের একটা ছোট্ট শহরে। এখানে প্রায় ৩০ বৎসর ধরে আমি নিউরোলজিস্ট হিসেবে কাজ করছি। ২৫ বৎসর ধরে এখানে প্র্যাকটিস করছি এই শহরে। আমি এখানকার একটা মেডিকেল কলেজের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির। আপনাদের আবার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি হাফসাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আপনাকে আমি শুরুতেই আসলে আমি বলছিলাম ডিমেনশিয়ার কিছু সিচুয়েশন গুলো নিয়ে। শুরুতেই আজকে আপনার কাছে জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রে আপনি দীর্ঘ সময় ধরে নিউরোলজিতে প্র্যাকটিস করছেন। একজন নিউরোলজি স্পেশালিস্ট হিসাবে আপনি হয়তোবা অনেক বেশি এই ধরনের কেস গুলো পেয়ে থাকেন। তো সেই অবস্থা থেকে আমি জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রে আসলে ডিমেনশিয়া ফ্রিকোয়েন্সি আমরা কিরকম দেখতে পাই এবং কোভিড এর সাথে সাথে এর স্ট্যাটিস্টিক্স বা ডেটাতে কি কোনো পরিবর্তন এসেছে কিনা? খুব ভালো প্রশ্ন। ডিমেনশিয়া খুব কমন একটা কন্ডিশন। আমরা যেটা বলি যে বয়স যখন ৬৫ বছর হয়ে যায়, তারপরে প্রায় ৪০% লোকের দেখা যায় যে কোনো না কোনো ডিমেনশিয়া সিম্পটম রয়েছে বা হচ্ছে। তার ৪০% সবার যে ডিমেনশিয়া আছে তা না। প্রতি বৎসর এই সংখ্যাটা বেড়ে যায়। বয়সের সঙ্গে, সঙ্গে বেড়ে যায়। আমরা দেখি যারা ৮০ বছর বা তার উপরে রয়েছেন তাদের প্রায় ২০-৪০% এরই ডিমেনশিয়া থাকে। এটা খুব কমন একটা কন্ডিশন। আমেরিকায় এই স্ট্যাটিস্টিক্সটা প্রতি বছর লোকের সংখ্যা, ডিমেনশিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। এইজন্য আমেরিকান সরকার বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন, কারণ এখানে যে বেবি বুমার যারা, তারা এখন সবাই 60 র উপরে বয়স। আর বেবি বুমারদের অনেকেই সাফার করছেন এই ডিজিজ নিয়ে। এইজন্য আমেরিকান সরকার বেশ গভীর গুরুত্ব দিচ্ছেন এই ব্যাপারটা নিয়ে। এইজন্য বিভিন্ন স্টাডি হচ্ছে, বিভিন্ন ধরনের মেডিসিন আসছে। আমাদের টেক কেয়ার করার জন্য বিভিন্ন ধরনের সংস্থা গড়ে উঠছে। এটা হচ্ছে। সুতরাং এটা খুব একটা কমন কন্ডিশন আমেরিকাতে। ধন্যবাদ হাফসা। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আসলে এই সিচুয়েশনটি অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন। কারণ একজন মানুষ যখন আসলে তার মেমোরি ধরে রাখতে পারে না বা তার স্মৃতিশক্তি নিয়ে কেউ যখন আসলে স্ট্রাগল করা শুরু করেন, সেই সময় কিন্তু আসলে
সে খুবই একটি হেল্পলেস সিচুয়েশনে চলে যান। কারণ সে আর এ ধরনের সিচুয়েশনে একজন ব্যক্তি কখনোই আর ইন্ডিপেন্ডেন্টলি লাইফ লিড করার কথা চিন্তা করতে পারেন না। তো এই অবস্থায় আসলে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আপনি বললেন যে সরকার থেকেও নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো শুরুতেই আমি আসলে একটু জানতে চাবো যে আমরা যদি দর্শকদের সাথে একটু ইনফরমেশন গুলো শেয়ার করতে পারি যে কি ধরনের ফ্যাসিলিটিস বা গভর্নমেন্ট থেকে কি ধরনের সাপোর্ট সিস্টেম এই মুহূর্তে এভেইলেবল আছে যুক্তরাষ্ট্রের ডিমেনশিয়া পেশেন্টদের জন্য। কারণ আমি দেখেছি যে ডিমেনশিয়া যখন একজন মানুষ আক্রান্ত হচ্ছেন, হয়তোবা সে একজন বয়স্ক মানুষ, আপনি যেরকম বললেন যে 65 বছরের উপরে তার বয়স, অথবা কেউ একটু আর্লি এজেও হতে পারে। কিন্তু যে বয়সেই হোক না কেন, যখন এটি হচ্ছেন তখন তিনি একজন ডিপেন্ডেন্ট পারসন এ পরিণত হচ্ছেন। এবং তার ফলে আমি দেখি যে বিশেষভাবে এই দেশে পরিবারের প্রত্যেককেই কিন্তু আসলে নিজস্ব কিছু আ কাজ থাকে, দায়িত্ব থাকে। প্রত্যেকেই নানা ধরনের পেশার সাথে সংযুক্ত থাকেন। তো একজন মানুষ যখন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, তাকে ফুল টাইম টেক কেয়ার করার মতো আসলে সাপোর্ট সিস্টেম কিন্তু এখানে অতটা এভেইলেবল নয়। এবং একই সাথে সকলে যে সেটা ইকোনমিক্যালি প্রোভাইড ও করতে পারবেন, সকলে কিন্তু সেরকম সাফিসিয়েন্ট ক্যাপাবল ও নন। তো সেক্ষেত্রে অনেকে আসলে খুব ভয় পেয়ে যান বা হেল্পলেস ফিল করেন যে আমি আসলে কি করতে পারি? ফ্যামিলির কারো যখন এরকম হচ্ছে, আমি তাকে কিভাবে একটা প্রপার সাপোর্ট সিস্টেম ব্যবস্থা করতে পারি? তো এই বিষয়ে আপনি যদি একটু ইনফরমেশন গুলো শেয়ার করেন। খুব ভালো প্রশ্ন। ব্যাপারটা হলো ডিমেনশিয়া তো এক স্ট্যাটিক অবস্থা নয়। এটা প্রোগ্রেস হয়, মানে বেড়ে যায়, এর সিম্পটম গুলো বেড়ে যায়। আমরা এইজন্য ডিমেনশিয়াটাকে ভাগ করি ৭ টা বিভিন্ন স্টেজে। যাদের ১ম দিকের স্টেজগুলো থাকে, যেমন স্টেজ ১, ২, ৩ যেটা, এই সময় আমরা অনেক সময় ডায়াগনোজই করতে পারি না। তখন হয়তো তারা একটু ভুলে যাচ্ছে। আম তাদের আম আম আ যা একটু আগে হয়তো একটা রুমে গেছে, সেখানে সে কি জন্য গেল? এটা সে ভুলে যায় অনেক সময়। কোথায় সে জিনিসপত্র রেখেছে, এইগুলো ভুলে যায়। এগুলো যখন থাকে তখন আমরা বলি মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, কিন্তু আমরা ঠিক ডিমেনশিয়া ডায়াগনোসিস করি না। স্টেজ 4 এর পরে বা স্টেজ 5 এ গিয়ে আমরা মূলত ডায়াগনোসিস করি। তখন তারা ভুলে যায়, যেমন রান্না করতে পারত গ্র্যান্ডমা, মানে আ সে এখন আর রান্না করতে ভুলে যাচ্ছে। রান্না করার সময় লবণ দিতে ভুলে যাচ্ছে, ইনগ্রিডিয়েন্ট ভুলে যাচ্ছে বা অন্য কিছু ভুলে যাচ্ছে। তখন ফ্যামিলির সবাই বুঝতে পারে যে তার ডিমেনশিয়া হয়েছে। এর পরের স্টেজে যখন সে ভুলে যায় তার আত্মীয়-স্বজনের নাম, আমরা বলি এটা মডারেটলি সিভিয়ার। মডারেটলি সিভিয়ার কন্ডিশনে ওরা আস্তে ভুলে যেতে থাকে। আম আম আত্মীয়-স্বজনের নাম ভুলে যায়, সে কোথায় রয়েছে, কেন রয়েছে। সকালে উঠে হয়তো সে বলল, "চলো বাড়ি চলো।" যদিও সে বাড়িতে। তখন এটা অনেকটা সিভিয়ার স্টেজে চলে যায় যখন এই কথাটা বলে। স ওই সময় আমরা তাদের কেয়ার টেক কেয়ার করতে হয় খুব গভীরভাবে। মানে তাদের প্রয়োজন রয়েছে অনেক। এর আগে যখন ভুলে যায় যে তার ব্যাংক অ্যাকাউন্টটা কেমন করে ম্যানেজ করতে হবে, তার আম আম ড্রাইভিং করতে ভুলে যায়, তখন আমরা সেই ক্ষেত্রে তাদের হেল্প করি। কিন্তু যখন তারা ভুলে যায় যে তাদের আত্মীয়স্বজন, তার ওয়াইফের নাম ভুলে যায়, ছেলে-মেয়েদের নাম ভুলে যায়, সে ভুলে যায় কোথায় তাদের বাথরুম। আস্তে তারা ডেভেলপ করতে থাকে ইনকন্টিনেন্স, সে আ কো সে প্রস্রাব করতে আর যেতে পারে না, নিজেই সোয়েলিং করে। এরকম যদি হয় তখন আমরা আম ভেবে নিতে পারি, তখন তাদের নার্সিং হোম বা মেমোরি কেয়ার সেন্টারে নিয়ে যেতে হয়। এর আগে এই ব্যবস্থাটা ম্যানেজ করার জন্য আ ডাক্তাররা যেমন রয়েছে হেল্প করে, তেমনি নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে। আলঝাইমার সোসাইটি, মেমোরি কেয়ার সোসাইটি, এ ধরনের বিভিন্ন সোসাইটি রয়েছে। এরা হেল্প করে। আম এর আগে ১ম মানে মাইল্ড টু মডারেট ক্ষেত্রে মানে মডারেট যখন হয় তখন সাধারণত আমরা বলি অ্যাসিস্টেড কেয়ার লিভিং উইল বি এনাফ। অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ গেলে তাদের ওষুধটা তারা তখন সরবরাহ করে নার্স যারা তারা।
আর কারণ তারা নিজেরা ভুলে যায় ওষুধ খেতে। এইটা একটা বড় ব্যাপার। যখন তারা ভুলে যায় ওষুধ খেতে তখনই ফ্যামিলিকে ইনভলভড হতে হয় অথবা কোনো অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ তাদের যেতে হয়। আম এই অবস্থাটা হলেই আমরা বুঝতে পারি যে তাদের এখনই কেয়ারটা দরকার হবে। কারণ অনেক সময় আসে দেখা যায় যে তাদের ব্লাড প্রেশার খুব হাই। তখন জিজ্ঞাসা করি যে, "মেডিসিন খেয়েছেন?" তখন বলে যে, "না আমি তো ভুলে গেছি।" তারপর ফ্যামিলি মেম্বাররা গিয়ে দেখে যে সে ১ মাস ধরে কোনো ওষুধ খাচ্ছে না। ভুলে যাচ্ছে সে খেতে। বা ডাবল খেয়ে নিচ্ছে। সকালের ওষুধটা খেয়ে আবার বিকেলেরটাও খেয়ে নিচ্ছে। আম এরকম যদি করে তখন আমরা সাধারণত আম ফ্যামিলি মেম্বার খুব আ গভীরভাবে ইনভলভড হতে হবে অথবা অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ পাঠিয়ে দিতে হবে। যখন স্টেজটা খুব সিভিয়ার, যখন ওই যে ইনকন্টিনেন্ট হয়ে যায়, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তখন অবশ্যই নার্সিং হোমে আমরা পাঠিয়ে দিতে এ বলি। মেমোরি কেয়ার সেন্টার। নার্সিং হোমের এখন প্রায় প্রত্যেকটা নার্সিং হোমে ৫ টা বা ৬ টা বা ১২ টা বেড থাকে মেমোরি কেয়ারের জন্য। তারা জানে কি করতে হবে। কারণ ফ্যামিলি মেম্বার অনেক সময় ম্যানেজ করতে পারে না ব্যাপারটা। ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। তাহলে যখন পরিবারের একজন এই ধরনের সিচুয়েশনে আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররা তার ব্যাপারে যদি হেল্প নিতে চান বা আপনি যে ইনফরমেশন গুলো বললেন এইসব জায়গায় যদি ওনারা রেফারেন্স পেতে চান তাহলে প্রাইমারি কেয়ারের থ্রুতেই তারা এই রেফারেন্স গুলো পেতে পারেন। খুব ভালো। হ্যাঁ, প্রাইমারি কেয়ারের থ্রুতে পেতে পারে অথবা নিউরোলজিস্টের কাছে। কারণ ডিমেনশিয়া হয়ে গেলে বেশ একটু মডারেট স্টেজে গেলে সাধারণত তারা নিউরোলজিস্টের কাছে পাঠিয়ে দেয়। তখন আমরা সাধারণত ব্যাপারটাকে হ্যান্ডেল করি। আমরা সাধারণত ১ম এ হোম হেলথ কেয়ার এজেন্সি থাকে। অনেক ফ্যামিলিতে তো তারা পাঠাতে চায় না নার্সিং হোমে। তখন আমরা বলি যে হোম হেলথ কেয়ার আম সাপোর্ট যেটা আছে, যারা স্পেশালি মেমোরি কেয়ার নিয়ে ডিল করে তাদের আমরা কল করি। তাদের হেল্প করার জন্য আমরা রিকমেন্ড করি এবং পাঠিয়ে দেই। সাধারণত ইন্সুরেন্স এগুলোকে কাভার করে। অনেক সময় ইন্সুরেন্স কাভার করে না। যদি না করে তখন তাদের অসুবিধা হয়। তখন আমাদের অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ পাঠিয়ে দিতে হয় বা নার্সিং হোমে পাঠাতে হয়। বা যদি ফ্যামিলি মেম্বার না থাকে কেয়ার করার জন্য, আর ফ্যামিলি মেম্বার থাকার পরেও তারা অনেক দূরে থাকে, তখন আমাদের এই অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ পাঠাতে হয়। অনেক সময় অ্যাসিস্টেড কেয়ার লিভিং বা নার্সিং হোমে যেতে চায় না। কিন্তু আমাদের সরি বুদ্ধি করে আমাদের বুঝিয়ে আম পাঠাতে হয়। এটা একটু কঠিন ব্যাপার। এটা সব ফ্যামিলির জন্য বেশ একটা মর্মান্তিক ব্যাপার। তবুও আস্তে, আস্তে সব ঠিক হয়ে যায়। ধন্যবাদ। আপনি বলছিলেন যে যখন একজন পেশেন্ট ডিমেনশিয়ার লাস্ট স্টেজে চলে যায়, যখন সে নিজে যে নিজের বেসিক সেলফ কেয়ার যে সে কখন রেস্টরুমে যাবে এই জিনিসগুলো সে আর বুঝতে পারেন না, সেক্ষেত্রে ডেফিনেটলি তাকে আমাদের নার্সিং হোমে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না। কিন্তু তার আগের যে স্টেজগুলো, স্টেজ 2, 3, 4, এই স্টেজগুলোতে যখন একজন পেশেন্ট বাড়িতে থাকছেন, সেক্ষেত্রে তিনি যদি কোনো অ্যাসিস্টেড কেয়ার গিভার ছাড়া থাকেন, সেক্ষেত্রেও কি কোনো রিস্ক বা কোনো ধরনের ভয়ের সম্ভাবনা থাকে কিনা? আমি দেখেছি অনেক ফ্যামিলিতেই এ ধরনের ঘটনা যে হয়তোবা পেশেন্ট ডিমেনশিয়া স্টেজ 2 না হয়তোবা 3-4 এ ছিলেন। যখন সে হয়তোবা বাড়ি থেকে বের হয়ে হাঁটতে বের হলেন এবং মাঝে, মাঝে সে ভুলে যেতেন তার নিজের ঠিকানা। এরকমও আমি পেশেন্ট দেখেছি যে সে ড্রাইভ করতে, করতে হঠাৎ করে ভুলে গিয়েছেন। হয়তোবা আগে খুব বেশিদিন হয়নি আসলে আমরা হয়তোবা জিপিএস ইউজ করি। তো আগে তো মানুষ বেশিরভাগ সময় মেমোরি থেকে ড্রাইভ করতেন বা রোড ম্যাপ ফলো করতেন, পেপার ম্যাপ গুলো। তো আমি দেখেছি যে অনেক পেশেন্ট তারা ড্রাইভ করতে, করতে হঠাৎ করে তিনি আর মনে করতে পারছেন না। রাস্তা মনে করতে পারছেন না, এমনকি তিনি কোথায় যাচ্ছিলেন সেটাও মনে করতে পারছেন না। এবং তখন হয়তোবা এখানে যেটা হয় যে হয়তোবা কোনো রোড সাইড অ্যাসিস্ট্যান্ট বা রাস্তায় যদি কেউ অবজার্ভ করেন, তখন হয়তোবা 911 কল করে তাকে হয়তোবা নিকটবর্তী হসপিটালে নিয়ে গেল বা কিছু। কিন্তু অনেক পেশেন্ট আমি শুনেছি যে হাসপাতাল থেকে যে বাড়িতে ফেরত যাবেন তার সাথে হয়তোবা কোনো আইডিয়াও নেই
তো ওটা আইডেন্টিফাইও করা যাচ্ছে না। তো এই ধরনের পেশেন্ট আমি বাংলাদেশে দেখেছি যে বাড়ি থেকে বেরিয়ে গেছেন আর ফেরত আসেননি এবং তার এই ধরনের সমস্যা ছিল। তো এই ধরনের পেশেন্ট যদি আমরা বাড়িতে একা রাখি সেক্ষেত্রে সেটা কি আপনারা এখানে সাজেস্ট করেন, বা এদের ক্ষেত্রে কি আপনারা আদার কিছু অ্যাডভাইস করেন কিনা? খুব ভালো প্রশ্ন। এই ধরনের সিচুয়েশনে আমরা যদি ফ্যামিলি মেম্বার থাকে তাদের তো অবশ্যই আমরা বলি যে ভিজিল্যান্ট থাকতে হবে। মানে যাদেরই আমরা ডায়াগনোসিস করি ডিমেনশিয়া বা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, তাদেরই বলি যে আপনাদের এখন খেয়াল রাখতে হবে কখন কি হচ্ছে। যখনই দেখবেন যে সে একবার ভুলে যাচ্ছে বাড়িতে ফিরে আসতে, তখন তার বারবার হবে এটা। তাদের ড্রাইভিংটাকে রেস্ট্রিক্ট করে দিতে হবে। ড্রাইভিং করা যাবে না। অনেক সময় আমরা বলি যে চার্চ পর্যন্ত যেতে পারেন যদি ভালো ওয়েদার থাকে। যদি ডার্ক ওয়েদার থাকে তখন তাদের সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট করে দেই। তারপরে বলি যে সবাই যদি এখানে একটা ব্রেসলেটের মতো পাওয়া যায়, ওখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস, তার মেডিকেল কন্ডিশন এগুলো লেখা থাকে। এইগুলো আমরা পড়িয়ে দিতে বলি। অনেক সময় আমরা এটাও বলি যে এখানে একটা অ্যালার্ট সিস্টেম থাকে। যদি পেশেন্ট একা থাকেন তখন আমরা অ্যালার্ট সিস্টেমটা দিয়ে দেই, যেটা তারা গলায় চেইনের মতো পড়ে থাকে। এবং যদি কোনো অসুবিধা হয়, ধরো সে দেখলো যে তার ব্লাড প্রেশার খুব ড্রপ হয়ে গেছে বা তার হার্টে কোনো পেইন হচ্ছে, অথবা সে কনফিউজড হয়ে যাচ্ছে, যদি সে মনে করতে পারে তাহলে সে ওইটাকে বাটনটা পুশ করতে পারে এবং সঙ্গে সঙ্গে হেল্প এসে যায়। এ ধরনের বিভিন্ন রকমের আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা পেশেন্টগুলোকে দেখি প্রতি ৩ মাস অন্তর অন্তর, এবং দেখে ভেবে নেই যে কি অবস্থায়, কতটা কোথায় পৌঁছলো, এর অসুবিধা হবে কিনা। তখন সেই অনুযায়ী যে স্টেজে রয়েছে সেই স্টেজ অনুযায়ী আমরা রিকমেন্ডেশন দেই। আমরা যখন দেখি যে সে অলরেডি ভুলে যাচ্ছে তার আত্মীয় স্বজনের নাম, হাজব্যান্ডকে ভাবছে সে তার বাবা, অথবা বাবাকে ভাবছে হাজব্যান্ড, এ ধরনের যদি কোনো সিচুয়েশন হয় তখন আমরা সেই মতো চেষ্টা করি হেল্প করার জন্য। এখানে নার্সিং হোম যাওয়ার তেমন কোনো স্টিগমা নেই, স্পেশালি ফ্যামিলি মেম্বারদের। আমাদের দেশে যেমন নার্সিং হোম বা এল্ডারলি কেয়ার সেন্টারে পাঠানো খুব একটা স্টিগমা রয়েছে। তখন অনেকে ভাবে যে ছেলেমেয়েরা তাদের যত্ন করে না, এটা খুব অন্যায়। কিন্তু এদেশে এটাকে অন্যায় মনে করা হয় না, বরং এটাকে ভালো মনে করা হয় যে আমরা নার্সিং হোমে বা অ্যাসিস্টেড কেয়ার লিভিংয়ে পাঠিয়ে দিচ্ছি। ফ্যামিলি মেম্বাররা ভিজিট করে, কারণ সেখানে অনেক ভালো কেয়ারে থাকে। বাড়িতে অনেক কেয়ার করা তো খুব কঠিন ব্যাপার, এ দেশে তো সবাই কাজ করে। সেই জন্য আমরা এখানে কখনো ফিল করি না যে নার্সিং হোমে পাঠানো যাবে না বা অ্যাসিস্টেড কেয়ার লিভিংয়ে পাঠানো যাবে না। কিন্তু আমরা সম্পূর্ণভাবে এটা নির্ভর করে তারা কোন স্টেজে রয়েছে। পেশেন্টরা কখনোই যেতে চায় না নার্সিং হোমে বা অ্যাসিস্টেড কেয়ার লিভিংয়ে, কারণ তারা অভ্যস্ত তার নিজের বাড়িতে থাকতে। কেন যাবে? তারা জানে যে তারা ইন্ডিপেন্ডেন্সটা লুজ করে যাবে যদি তারা যায় কোনো নার্সিং হোমে। এই জন্য তারা যেতে চায় না, কিন্তু আস্তে আস্তে তারাও বুঝতে পারে। খুব ভালো, থ্যাংক ইউ। আর নার্সিং হোমে তো আসলে যেহেতু প্রায় সমবয়সী মানুষজন থাকে, আশেপাশে অনেক মানুষ থাকে তার কাছাকাছি বয়সের, কাছাকাছি সিচুয়েশনে, সেক্ষেত্রে কিন্তু আসলে একটি খুব ভালো পিয়ার গ্রুপ সাপোর্ট এনভায়রনমেন্টে পেশেন্ট থাকতে পারেন, এবং এটি আসলে খুবই পজিটিভ। আপনি একদমই ঠিক বলেছেন যে আমাদের দেশে বা আমাদের কমিউনিটিতে এখনো এটা নিয়ে অনেক স্টিগমা আছে। মানুষ মনে করে যে ওই ফ্যামিলি মেম্বারটিকে আসলে অন্যরা নেগলেক্ট করছেন, কিন্তু আসলে ব্যাপারটি কিন্তু সম্পূর্ণই ভিন্ন। তো ডিমেনশিয়া আমি দেখেছি যে ডিমেনশিয়াতে যেরকম ইনিশিয়ালি কিছু জিনিস হয়তো বা ভুলে যাচ্ছে, আস্তে আস্তে করে এটা প্রোগ্রেস করে আরো বাড়তে থাকে। কোভিডেও যেটা আমরা বলছি ব্রেইন ফগ, কোভিড থেকে আমাকে অনেকে এখনো বলেন যে আমি কোভিডের পরে আমার স্মৃতিশক্তির কিছু সমস্যা হয়ে গিয়েছে, আমি অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু মনে রাখতে পারি না। তো মানে এসব কমপ্লেইন গুলোর জন্য আমরা কি কমনলি এখানে কোনো মেডিকেশন কি স্পেসিফিক্যালি আমরা সাজেস্ট করে থাকি, যেটি পেশেন্ট যদি রেগুলার বেসিসে নেন, সাপ্লিমেন্ট বা এ ধরনের কিছু, যেটি সিচুয়েশনটিকে ইমপ্রুভ করতে হেল্প করছে? খুব ভালো প্রশ্ন। এই সিচুয়েশনটাকে আমরা বলি পোস্ট কোভিড সিনড্রোম। পোস্ট কোভিড সিনড্রোমে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে। তারা সাধারণত আসে যে অসুবিধাগুলো নিয়ে, তা হলো ফ্যাটিগ অ্যান্ড টায়ার্ডনেস, তারপরে একটু ঝিঝি ধরা বা নামনেস, টিংলিং ফিল করা পায়, তাদের শর্টনেস অফ ব্রেথ হতে পারে, মানে
শর্টনেস অফ ব্রেথ হতে পারে, খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়, যেটা বললাম এটাই মূলত তারা বলে। তাদের অন্য যে সমস্যাটা সেটা বলে তারা হ্যাভিনেস ফিল করে মাথার ভিতরে, ক্লাউডিনেস ফিল করে, তাদের ভুলে যায় এবং কনফিউশন হতে পারে, তাদের মাঝে মাঝে মাথা ধরা হয়। তাদের আরেকটা অসুবিধা হলো যারা পোস্ট কোভিড সিনড্রোম হয় অনেকের তারা ঘ্রাণ নিতে পারে না এবং টেস্ট নিতে পারে না। আর একটা অসুবিধা হয় তাদের কানে ঝিঝি বাজে, এরকম মানে টিনিটাস শব্দ হতে পারে। ওই আর যখন এইগুলো কম্বিনেশন থাকে আমরা জানি যে যাদের টিনিটাচ হয় তাদের কনসেন্ট্রেশন করতে কম অসুবিধা হয়, আর কনসেন্ট্রেশন যখন করতে পারে না তখন তারা ভাবে যে তারা ভুলে যাচ্ছে, এরকম হয়। অনেক সময় হ্যাভিনেস ফিল করে মাথার ভিতরে, এটা সাধারণত যখন তারা ভুলে যাচ্ছে তখন তারা কিছু চিন্তা করতে চায়, আর যখন চিন্তা করতে চায় তখন মাথার ভিতরে মনে হয় যেন একটা বোঝা এসে দাঁড়িয়েছে। এই ধরনের অবস্থা হয়, আমরা এটা অনেক দেখছি এখন। পোস্ট কোভিড সিনড্রোমে আমাদের এখনো তেমন কোনো ওষুধ নেই, কিন্তু ওষুধ বেশ কয়েকটা ওষুধ স্টাডিতে রয়েছে, স্টেজ 3-তে রয়েছে, ফেজ 3 স্টাডিতে রয়েছে। কিন্তু এই ওষুধগুলো সাধারণত ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের জন্য বা রেসপিরেটরি সিম্পটমের জন্য, অন্য ব্যাপারের জন্য। আমরা যে ব্রেইন ফগের জন্য আমরা সাধারণত যেটা এখন আমরা দেখছি উপকার হচ্ছে সেটা হলো অ্যান্টি অক্সিডেন্ট। ভাইটামিন সি হলো একটা খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট, আমরা এইটাকে দেই। ভাইটামিন বি কমপ্লেক্সের মধ্যে কিছু কিছু ভাইটামিন রয়েছে যেগুলো খুব উপকারী, তাই আমরা সাধারণত বলি ভাইটামিন বি কমপ্লেক্স খাওয়ার জন্য। আমার অফিসে আমি প্রায় সবাইকে দেই B12 ইনজেকশন মান্থলি। আর যেটা করি আমরা সেটা অনেক সময় আমরা রিকমেন্ড করি হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি। এখানে অনেক সময় অনেক যারা রিচ রয়েছে তারা এটা নিজেরা কিনে ব্যবহার করতে পারে। হাইপারব্যারিক অক্সিজেন প্রেসক্রাইব করলে অনেক সময় ইন্স্যুরেন্স কভার করে না, কিন্তু তবুও আমরা রিকমেন্ড করি যে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি দিয়ে আমাদের বেশ কয়েকজন একেবারে ভালো হয়ে গেছে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপির পরে। এই জন্য আমি এটাকে রিকমেন্ড করি। অনেক সময় যে ফ্যাটিগ অ্যান্ড টায়ার্ডনেস রয়েছে এর জন্য আমরা তো ডাক্তার, আমরা সাধারণত অল্টারনেটিভ ট্রিটমেন্টও অনেক সময় রিকমেন্ড করি। এখানে এক ধরনের ওষুধ আছে বলে NAD, নিকোটিনামাইড, যেগুলো দিয়ে আর কি মানে এনার্জি প্রডিউস হয়। সেই জন্য আমরা অনেক সময় ওগুলো ট্যাবলেটে পাওয়া যায়, আবার ইনজেকশনে পাওয়া যায়। আমরা অনেক সময় রিকমেন্ড করি তখন, কারণ আমাদের কাছে যারা আসে মূলত তারা খুব হাই ক্লাস জব করে, প্রফেসর, ইঞ্জিনিয়ার অথবা অন্য ডাক্তার। তারা যখন আসে তখন আমাদের তাদের ফাংশনাল লেভেলটাকে ধরে রাখতে হয়, তারা ফাংশনাল লেভেলটাকে ধরে রাখতে চায়। কদিন আগে আমার একজন পেশেন্ট আসছিলেন, উনি একটা কোম্পানির সিইও। ওনার এই ধরনের অসুবিধা হচ্ছে কোভিড থেকে, এখন উনি ডিসিশন মেক করতে পারেন না, মিটিংয়ে গিয়ে ভুলে যান কি বলবে। তখন তাকে আমরা যে ওষুধ আমাদের FDA রিকমেন্ডেড সেগুলো তো দেই, আবার অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলোকে আমরা প্রোভাইড করতে চেষ্টা করি। এইভাবে আমরা ট্রিট করি। ধন্যবাদ হাফসা। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। সুপ্রিয় দর্শক, আমরা ডিমেনশিয়া রিলেটেড আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে ফেরত আসতে এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট বিরতিতে, আমাদের সাথে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আজকের টিভি ওয়ারনেসের আলোচনায়। ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার যেসব সমস্যা সেগুলো নিয়ে আমরা কথা বলছি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধার সাথে। ডক্টর মৃধা, আমরা আলোচনা করছিলাম যে কিভাবে করে আসলে একজন পেশেন্ট যদি ভুলে যাওয়ার মতো সমস্যাগুলো ফেস করেন, কোন ধরনের সাপ্লিমেন্ট বা ওষুধগুলো উনি ট্রাই করতে পারেন এই ধরনের সমস্যাকে প্রতিরোধ করবার জন্য। তো আসলে আগে থেকেই ডিমেনশিয়া হবে কিনা এটা সকলের ক্ষেত্রেই যে হয় তা কিন্তু নয়। আমি অনেক মানুষ দেখেছি যে যারা
অনেক বয়স্ক প্রাপ্তবয়স্ক হয়ে মৃত্যুবরণ করেছেন, হয়তোবা 95, 96, 97 এই ধরনের বয়স হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি মোটামুটি স্বাভাবিকভাবে বেসিক ইনফরমেশন সবকিছু মনে রাখতে পারছেন। হয়তোবা অনেক লং পাস্ট মেমোরি তার মনে নেই, হয়তোবা তিনি কোনো স্কিল বা কোনো একাডেমিক রিলেটেড অনেক ইনফরমেশন ভুলে যেতে পারে, কিন্তু যে বেসিক ইনফরমেশন গুলো, স্বাভাবিক যে মেমোরি গুলো, সেগুলো ইন্ট্যাক্ট আছে। তো সকলের ক্ষেত্রে যে ডিমেনশিয়া হয় সেটি কিন্তু ঠিক নয়। তো কোন কোন মানুষের ক্ষেত্রে আসলে ডিমেনশিয়া হওয়ার প্রবণতা বেশি, সেটি কি আমরা আগে থেকেই কোনোভাবে বুঝতে পারি? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমরা বুঝতে পারি। এই এই ব্যাপারে কথা বলতে হলে আমাদের জানতে হবে যে ডিমেনশিয়া তো একটা জেনেরিক টার্ম। আর ৭ ধরনের ডিমেনশিয়া আমরাকে ডায়াগনোসিস করে থাকি। একটা হলো যেটাকে বলি আমরা নরমাল প্রেশার হাইড্রোসেফালাস, যে অনেক সময় মাথার ভিতরে জল জমে যায় এবং ব্রেইনটা সংকুচিত হতে থাকে, তখন এই ডিমেনশিয়াটা হয়। এটাই হয় মানুষ ভুলে যায়, তাদের ব্যালেন্স চলে যায়, ব্যালেন্স করতে পারে না, পড়ে যায় বারবার। তাদের ইউরিনারি কন্টিনেন্সটা আগেই হতে থাকে, মানে তারা প্রস্রাব ধরে রাখতে পারে না। এটাকে আমরা বলি নরমাল প্রেশার হাইড্রোসেফালাস। তারপরে একটা আছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, সেটাও খুব কমন না, প্রায় এখন ৩০০,০০০ লোকের মতো ভুগছে এই ডিমেনশিয়াটা নিয়ে। তারপরে একটা ডিমেনশিয়া রয়েছে লুই বডি ডিজিজ এবং আলঝাইমার, যেটাকে আমরা বলি। আলঝাইমার্স ডিজিজের আমরা আগে থেকেই প্রেডিক্ট করতে পারি অনেক সময় যে ভবিষ্যতে এই লোকের আলঝাইমার্স হবে কিনা। কারণ আমরা যদি দেখি জেনেটিক টেস্টিংয়ে E4 যাদের রয়েছে জিন, তাদের সম্ভাবনা প্রায় 94% সম্ভাবনা রয়েছে তাদের। যদি E4 এবং অন্য জেনেটিক মার্কআপে আমরা দেখি একটু কম, 50%, কিন্তু যাদের ফ্যামিলি মেম্বার রয়েছে এবং মাল্টিপল ফ্যামিলি মেম্বারের আগের ডিমেনশিয়া হয়েছে, তখন আমরা ধরেই নিতে পারি তাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা প্রায় 50%। যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, পরিবারে আগে থেকে কারো ছিল, ফ্যামিলি হিস্টোরি যাদের থাকে, তাদের সম্ভাবনা অনেক হাই, প্রায় 50% ক্ষেত্রে আমরা দেখি তাদের হচ্ছে। এবং তাদের 40-50 বছর বয়সেই তাদের একটু স্টাডি করলে আমরা বুঝতে পারি এদের হবে কিনা, কারণ তাদের কিছু সিমটম আগেই হতে শুরু করে। একটা ডিজিজ রয়েছে ক্রুসফিল্ড-ইয়াকব ডিজিজ, তোমরা শুনে থাকতে পারো। এটা খুব কম, আমাদের দেশে ম্যাটকাউ ডিজিজ বলে অনেক সময়। এটা সাধারণত এক ধরনের প্রায়ন আমাদের ব্রেইনে ফোল্ডেড প্রোটিন থাকে, সেই প্রোটিনটা যখন বেড়ে যায় ব্রেইনে, তখন এই ডিজিজটা হয়। এটা খুব দ্রুত গতিতে বেড়ে যায়, সাধারণত তাদের শেকিনেস হয়, তারপরে ভুলে যায়, কনফিউশন হয়, এরা খুব তাড়াতাড়ি মারাও যায় ৬ মাসের মধ্যে। এই রোগটা অনেক যেটা বলা হয়ে থাকে যে গরুর ব্রেইন যে অনেক জায়গায় খাওয়া হয়, তখন সেখানে এই জীবাণুটি থাকতে পারে। হ্যাঁ, এটা বিশেষ করে ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ডে একবার। ইংল্যান্ডে এটা অনেকটা প্যান্ডেমিক হয়ে গেছিল, কারণ তারা এটা ছড়িয়েছিল বুহাইন থেকে, গরু থেকে ইংল্যান্ডে হয়েছিল। আর অনেকগুলো আইল্যান্ডে যারা অনেক আগে মানুষের মাথা নিয়ে খেলতো বা খেত, তাদের অনেক সময় হতো। এই জন্য তাদের স্টাডি করে প্রথমে এই ডিজিজটা ডায়াগনোসিস করা হয়েছে। এখনো মনে হয় অনেক উপজাতিদের ভিতরেই আসলে তাদের সম্প্রদায়ের কারো মৃত্যু হলে সেই মৃত মানুষকে তারা বিশেষভাবে তার ব্রেইনটা তারা খেয়ে থাকে। তারা মনে করেন যে এভাবে করে তারা ওই মানুষটির যে গুণাগুণ ছিল বা ওই মানুষটির ভিতরে যে জিনিসগুলো ছিল সেটি তারা ধারণ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য এইটা একটা ডিজিজ। এই ধরনের বিভিন্ন ধরনের আরেকটা আছে, আমরা বলি ভাস্কুলার ডিমেনশিয়া, অথবা ভাস্কুলার ডিমেনশিয়া হলো যাদের হাই ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, কোলেস্ট্রল হাই আছে, ডায়াবেটিস আছে বা অন্য কিছু, তাদের অনেক সময় মাইক্রো স্ট্রোক হয়। স্ট্রোক হলে তো অনেক সময় এক পা অবশ হয়ে যায় বা অন্য পা উইক হয়ে যায় বা কথা বলতে অসুবিধা হয়। সুতরাং এই অনেকের যাদের এগুলো
হয়নি কিন্তু ছোট ছোট স্ট্রোক হচ্ছে, মাইক্রোভাস্কুলার ডিজিজ হচ্ছে, তাদের অনেক সময় আমরা বলি ভাস্কুলার ডিমেনশিয়া। যাদের স্ট্রোক হচ্ছে, বড় স্ট্রোক হয়েছে, এক সাইড উইক হয়ে আছে, তাদেরও যদি আবার স্ট্রোক হয় এবং তারা ভুলে যায়, তখন আমরা এটাকে ভাস্কুলার ডিমেনশিয়া বলে থাকি। সুতরাং এই ডায়াগনোসিস করার পরে কার কোন ধরনের তখন আমরা বলতে পারি যে ভবিষ্যতে এই ফ্যামিলি মেম্বারের ডিমেনশিয়া হবে কিনা। আমরা জিজ্ঞাসা করি সাধারণত ফ্যামিলি হিস্টোরি জানার পরেই আমরা বলতে পারি তাদের সম্ভাবনাটা কতটা। আর এখন তো জেনেটিক টেস্টিং আছে, আমরা আরেকটা টেস্ট করি পেট স্ক্যান করলে আমরা অনেক সময় দেখতে পারি যে মেটাবলিজমটা কোন অবস্থায় রয়েছে। যদি দেখি যে মেটাবলিজমটা কমে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে হতে পারে তার। আমরা 100% শিওর হতে পারি না, কিন্তু তবুও আমরা বলতে পারি অনেকটা। এখন আমাদের আরেকটা টেস্ট আমরা করি স্পাইনাল ট্যাপ, তখন ওখানে অ্যামিলয়েড প্রোটিন কতটা রয়েছে তা আমরা মেজার করি। ওইটা মেজার করার পরে পার্সেন্টেজ ওয়াইজ আমরা বলতে পারি যে তাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা। আরেকটা ডিজিজ আছে যেটা আমাদের দেশে খুব কম, রেয়ার, কিন্তু এই দেশে বেশ প্রায় 400,000 লোকের আছে। সেটা হলো হান্টিংটন ডিজিজ। হান্টিংটন জিনিস ইজ কমপ্লিটলি জেনেটিক ডিজিজ। এটা আমরা জিন স্টাডি করেই বলতে পারি সম্ভাবনাটা কতটা রয়েছে। প্রায় 50% ফ্যামিলি মেম্বারের এই রোগটা হবে যদি বাবা বা মায়ের এই রোগ থাকে। সেটাকে বলে হান্টিংটন ডিজিজ। এখানে সাধারণত মানুষের পার্সোনালিটি প্রবলেম হয় প্রথমে, তারপরে আস্তে আস্তে হাত পা নড়তে থাকে বা শেকিং করতে থাকে, তারপরে ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তারপর ভুলে যায়। এটা সাধারণত 30 থেকে 50 বছর বা 50-এর একটু উপরে যাদের বয়স তাদের হয়। আমরা অনেক সময় দেখি 15 বছরেরও আছে আর্লি অনসেট হান্টিংটন ডিজিজ, আর লেট অনসেট হান্টিংটন ডিজিজ আমরা বলি যখন 53 পরে হয়। এটা বেশ কমন। এখানে আমার বেশ কয়েকটা পেশেন্ট রয়েছে। এইভাবে আমরা আর কি প্রেডিক্ট করতে পারি। ধন্যবাদ। তো যাদের ক্ষেত্রে আমরা ধারণা করছি যে এই মানুষটির ভবিষ্যতে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে কি আমরা আর্লি মানে কি ধরনের স্টেপ গুলো আমরা ফলো করতে পারি যাতে তার ডিমেনশিয়া, আসলে আমার মনে হয় যে এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ প্রতিরোধ করার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যাতে অ্যাটলিস্ট অনসেট দেরিতে হয়। ডিমেনশিয়া তার হওয়ার সম্ভাবনা থাকলেও সেটি আরো দেরিতে শুরু হয়, বা হলেও সেটার প্রবণতা যদি বেশি না হয়। তো সেক্ষেত্রে আমরা তাদের জন্য কি একই ধরনের সাপ্লিমেন্ট বা ওষুধ সাজেস্ট করে থাকি, নাকি আরো আদার কোনো অ্যাডভাইস আছে? এদের জন্য আমরা সাধারণত লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা সেটাকে রিকমেন্ড করি। ধরো কারোর ফ্যামিলি হিস্টোরি আছে ভাস্কুলার ডিমেনশিয়া, তাকে যদি দেখি যে তার সিগারেট খাচ্ছে, তখন আমরা বলি সিগারেট খাওয়া ঠিক নয়। তাদের লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা সাধারণত ডায়েট, আমাদের তো কম্প্রিহেন্সিভ ডিমেনশিয়া ক্লিনিক, আমরা অনেক সময় ডায়েট রিকমেন্ড করি। আমরা সাধারণত যেগুলো রেগুলার ডায়েট আমরা বলি যে রেড মিট খাওয়া চলবে না, ভেজিটেরিয়ান ডায়েট হলে ভালো হয়, ফিশ খাওয়া চলবে, এগ ভালো, এগুলো আমরা বলি। তারপরে বলি যে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে সম্পূর্ণভাবে, কারণ অ্যালকোহল অনেক সময় অ্যালকোহল রিলেটেড ডিমেনশিয়া ইজ কোয়াইট কমন এই আমেরিকাতে। সুতরাং অ্যালকোহলটা সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। সিগারেট খাওয়া যাবে না, যেমন বললাম। এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে মনটাও যেমন ভালো থাকে, তেমনি শরীরটাও ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ঘুমোতে হবে রেগুলারলি, কারণ আমাদের এদেশে বেশিরভাগ লোকই ঠিকমতো ঘুমোয় না, কারণ সময় পায় না। বিশেষ করে আমাদের কন্টিনেন্ট থেকে যারা আসছে তারা ভালো করে ঘুমোয় না। আমেরিকানরা খুব সকাল সকাল বেডে চলে যায় 9টার মধ্যে, 9টা-10টার মধ্যে, কিন্তু বাঙালিদের আমি দেখেছি 12টার মধ্যে বেডে যায় না, 12টার পর্যন্ত অপেক্ষা করে থাকে। এই জন্য আমরা রিকমেন্ড করি তাদের আগে বেডে যাওয়ায়। যদি তারা জানে যে তাদের স্নোরিং রয়েছে বা ব্রিদিং করতে অসুবিধা হয়, রাতে বারবার জেগে ওঠে, তখন আমরা তাদের রিকমেন্ড করি স্লিপ স্টাডি করার জন্য।
কারণ আমরা দেখি যাদের স্লিপ অ্যাপনিয়া নামক একটা ডিজিজ আছে, এইগুলো রয়েছে, তাদেরও অনেক সময় ভুলে যায়, কনসেন্ট্রেশন করতে অসুবিধা হয়, মাথার ভিতরে হ্যাভিনেস ফিল করে, এই ধরনের হতে পারে। এই জন্য আমরা তাদের স্লিপ স্টাডি করে সিপ্যাপ মেশিন নামে একটা মেশিন আছে, ওইটা প্রেসক্রাইব করি। এই ধরনের বিভিন্নভাবে আমরা বলি। পরে যেটা আসে মেডিকেশন, যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে তাদের এখন আমরা এখনো তো আমাদের তেমন কোনো ওষুধ নেই, তবে আমরা ভিটামিন বি কমপ্লেক্স এভরি আদার ডে, B12 ইনজেকশন মান্থলি, তারপরে আমরা অনেক সময় ন্যাড জাতীয় মেডিসিন রিকমেন্ড করি, এক্সারসাইজ রিকমেন্ড করি, এই ধরনের বিভিন্ন কিছু রিকমেন্ড করে থাকি। কিন্তু আমাদের এখনো আলঝেইমার্স প্রিভেনশনের জন্য তেমন কোনো ওষুধ নেই। তবে একটা ওষুধ রিসেন্টলি এসেছে লেকাম নাম করে, ওই ওষুধটা আমরা এখন প্রেসক্রাইব করা শুরু করেছি। সেটা সাধারণত আমাদের ডায়াগনোসিস করতে হয় আগেই যে তার আলঝেইমার্স হওয়ার সম্ভাবনা প্রায় 90% বা তারও বেশি এবং আলঝেইমার সিমটম রয়েছে, তখন আমরা ওই ওষুধটা প্রেসক্রাইব করতে পারি। ওটা ইনফিউশন, মান্থলি ইনফিউশন নেওয়া হয়। তখন আমরা এটা বেশ কাজ দিচ্ছে এখন। এটা প্রেসক্রাইব করার জন্য আমাদের স্পাইনাল ট্যাপ করতে হয় অথবা পেট স্ক্যান করতে হয় এবং কনফার্ম করতে হয় যে তাদের সম্ভাবনাটা বেশ হাই, তখন কেবলমাত্র আমরা প্রেসক্রাইব করতে পারি, কারণ এর দাম অনেক বেশি, ওষুধটার দাম অনেক বেশি। এইভাবে আমরা এইগুলোই রিকমেন্ড করি। তেমন হাইপারবারিক অক্সিজেন আমরা সাধারণত এখনো রিকমেন্ড করি না, কিন্তু যে হাইপারবারিক অক্সিজেন যদি দেখি যে হার্মলেস, মানে খুব হাই কনসেন্ট্রেশন না, তখন আমরা অনেক সময় বলে থাকি। ইট ডিপেন্ডস করে পেশেন্ট টু পেশেন্ট, কারণ এগুলো তো বেশ এক্সপেন্সিভ এবং ইন্স্যুরেন্স উইল নট কাভার ইট। এই জন্য আমরা আর কি হোল্ড অন করি, কিন্তু যখন দেখি যে খুবই সম্ভাবনা রয়েছে এবং পেশেন্টটা খুবই চেষ্টা করছে ভালো হতে, তখন আমরা এই ধরনের কিছু রিকমেন্ড করে থাকি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। বিদায়ের পূর্বে আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো যে আমরা জানি যে ডিমেনশিয়ার রিসার্চে দেখা গিয়েছে এবং কি ডিপ্রেশনের রিসার্চে একই জিনিস দেখা গিয়েছে যে যেসব মানুষ অনেক দীর্ঘদিন পর্যন্ত ব্রেন ওয়ার্ক করেন, বিশেষভাবে বিভিন্ন একাডেমিক প্রফেশনে যারা ইনভলভ থাকেন, প্রফেসর, সায়েন্টিস্ট অথবা ডাক্তার, এবং এই ধরনের ক্যারিয়ারে যারা থাকেন এবং একই সাথে যারা নানা ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ থাকেন, তাদের কিন্তু আসলে এই ধরনের ডিমেনশিয়া বা ডিপ্রেশনের মতো সিচুয়েশন গুলো সাধারণত অনেক কমই হয়ে থাকে এবং হলেও অনেক ডিলেড বা লেট এজে হয়। তো সেক্ষেত্রে আসলে অ্যাক্টিভ ব্রেন ওয়ার্ক করার একটি বিরাট ভূমিকা আছে সুস্থ ব্রেন বা মেমোরিকে ধরে রাখবার জন্য। তো সেক্ষেত্রে যদি আপনার অ্যাডভাইসটি ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমরা দেখেছি যে প্রফেসর, ডাক্তার বা যারা হাইলি প্রফেশনাল, তাদের ডিমেনশিয়া কম থাকে যদি ফ্যামিলি মেম্বারদের না থাকে ডিমেনশিয়া। ফ্যামিলি মেম্বারদের থাকলে অনেক সময় হতে পারে। আর এটাও একটা ব্যাপার, যাদের ডিমেনশিয়া হওয়ার চান্স আছে তারা অনেক সময় হাইলি কোয়ালিফাইড হতে একটু অসুবিধা হয় তাদের। এই জন্য কোনটা হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না। তবুও আমরা বলি যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে এমন, তাদের ব্রেইন এক্সারসাইজ করার জন্য বিভিন্ন ধরনের ব্রেইন এক্সারসাইজ সফটওয়্যার রয়েছে আজকাল, সেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি। আমাদের দেশে যেগুলো প্রচলিত এবং আমেরিকাতেও এখন খুব বহুল প্রচলিত, সেটা হলো মেডিটেশন। মেডিটেশনটা খুবই ভালো ব্রেইনের জন্য। আমরা দেখি যারা মেডিটেশন করে রেগুলারলি এবং তারা অনেক বছর বাঁচে এবং অনেক তাদের ব্রেইন শার্প থাকে সারা জীবন ধরে। আমরা এটা দেখেছি বারবার করে। যেমন যারা বুদ্ধিস্ট রয়েছে তারা তো মেডিটেশন করেন, ওনারা বাঁচেন অনেক বেশি দিন এবং ওনাদের মেমোরিও খুব শার্প থাকে। এই জন্য আমরা সেটাকেও রিকমেন্ড করি। আর ব্রেইন এক্সারসাইজ, এদেশে বিভিন্ন ধরনের ব্রেইন এক্সারসাইজ
ক্যান্সার সফটওয়্যার রয়েছে, আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। এই ধরনের কাজ আপনারা করতে পারেন। এতে ক্ষতি তো নেই, বরং উপকারী হবে। আপনি কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। এটা খুব ভালো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবাশিস মৃধা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা স্বল্প সময় পরিসরে আমরা চেষ্টা করেছি ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার মতো একটি গুরুতর সিচুয়েশন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নেবার জন্য। আশা করি ইনফরমেশন গুলো কিছুটা হলেও আপনাদেরকে সাহায্য করবে পরিবারের এবং নিজের ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা যদি দেখা দেয়। আমরা অবশ্যই চেষ্টা করব দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিকটবর্তী ডাক্তারের শরণাপন্ন হতে এবং নিয়ম কানুন মেনে চলে আমরা কিন্তু এ ধরনের সিচুয়েশনেও নিজেকে একদম হেল্পলেস না মনে করে অনেকটাই আমরা সাপোর্ট করতে পারি। আমাদের সাথে এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আপনার মূল্যবান সময় এবং ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করবার জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ হাফসা, ধন্যবাদ TVN24 কে, এবং ধন্যবাদ সকল দর্শক এবং শ্রোতাদের। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং ব্রেন এক্সারসাইজ করুন এবং নিজের প্রতি যত্ন নিন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।